Lesson 12, Hunting Snake. It's a symbolical poem written by Judith Wright. Why I am calling it a symbolical poem, we will be discussing later. So, at first, about the structure of the poem. The poem contains 4 stanzas. Each stanza contains 4 lines, and we already know 4 lines stanzas is called a quatrain. And then we will be discussing the rhyme scheme of the poem. So, for instance, you can see the first stanza. The first line of the first stanza's last word, grace, is rhymes with the third line's last word, pace. And the second line's last word, sky, rhymes with the fourth line last word, by. So, the rhyme scheme will be AB, AB. এবার এসো আমরা স্ট্যাঞ্জা ওয়াইজ যেমন পড়ি তেমন আমরা পড়ব। তো 4টে স্ট্যাঞ্জা আমরা দেখলাম এবং সেই 4টে স্ট্যাঞ্জা একটা নির্দিষ্ট বিষয়ের ওপর বিবরণ দিচ্ছে। এবার আমরা যখন কবিতাটা পড়ব সেই কবিতাটা পড়তে পড়তে আমরা জানতে পারবো কিসের কিসের বিবরণ। Let's start first stanza. Sun warmed in the late season's grace under the autumn's gentlest sky. তাহলে বলছে সেই হেমন্তের কোমলতম আকাশের নিচে শেষ ঋতুর অনুকূলে সূর্য যেন উষ্ণতা দিচ্ছে বা উষ্ণ হয়ে রয়েছে। উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু আ পেস। দেখো এখানে উই পার্সোনাল প্রোনাউন ইউজ করেছে, তাহলে এখানে পোয়েটেস অ্যান্ড হিজ ওয়ান কম্প্যানিয়ন অর মোর দ্যান ওয়ান, অর্থাৎ তাহলে আমরা এখানে বলতে পারি উইকে ডিনোট করেছে পোয়েটেস অ্যান্ড হার কম্প্যানিয়ন্স। তারা হাঁটছিল একটা পেস অর্থাৎ নির্দিষ্ট গতিতে এবং সঙ্গে সঙ্গে তারা ফ্রোজ অর্থাৎ যেন একদম নিথরের মতো, মানে বরফ জমে গেলে মানে ফ্রোজ বলতে বরফ জমার মতো, যেমন একদম নিথর, সেই নিথর হয়ে তারা দাঁড়িয়ে পড়ল। কেন? দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই। তার কারণ কি না, একটা বিশাল কালো সাপ এঁকে বেঁকে, রিলিং মারতে এঁকে বেঁকে, যেমন সাপ এঁকে বেঁকে চলে সেই এঁকে বেঁকে যেন চলার যে সিন বা ওরকম সেরকম একটা সাপকে তারা দেখলো, তাই দেখে তারা দাঁড়িয়ে গেল। তাহলে ফার্স্ট 4টে লাইনে বা ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা কিসের বিবরণ পেলাম না, আমরা সেই স্নেকটার সাথে ইন্ট্রোডিউস হলাম। সো উই ক্যান অলসো কল দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা ইজ অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন উইথ দ্য স্নেক। নেক্সট সেকেন্ড স্ট্যাঞ্জা। হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, অর্থাৎ সেই সাপের মাথাটা নত বা নিচু করা এবং তার যে সেই জিভ যেন লক করছে অন দ্য ট্রেল, ট্রেল মানে পাথ, যে পথে সে যাচ্ছে যেতে যেতে। হি কোয়েস্টেড, দেখো এখানে হি ইউজ করেছে আর একটা পার্সোনাল প্রোনাউন, তাহলে এখানে এই হি বলতে কাকে বুঝিয়েছে না, সেই স্নেকটাকে। তাহলে আমরা অবভিয়াসলি জানি যে যখন কোনো প্রাণী বা বস্তুর ওপরে, কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের ওপরে কোনো যদি লাইফ গিভ করে কোনো পোয়েট বা কোনো পোয়েটেস, তাহলে সেটাকে কি লিটারারি ডিভাইসে কি বলা হয়, পার্সনিফিকেশন। তাহলে এখানে স্নেকটিকে আমাদের পোয়েটেস কি করেছেন, পার্সনিফাই করেছেন। তাই বলছে জেনারেলি আমরা স্নেকে কি বসাই, ইট বসাই প্রাণীদের ক্ষেত্রে। তাহলে হি কোয়েস্টেড, সে এরকম একটি অভিযান বা সন্ধানে বেরিয়েছে, থ্রু দ্য পার্টিং গ্রাস, অর্থাৎ সেই ঘাসগুলো মধ্যে দিয়ে সে এক সন্ধানে বা অভিযানে বেরিয়েছে। তাহলে তার সন্ধান বা অভিযান কিসের? অবশ্যই তার শিকারের। Sun glazed his curves of diamond scale, and we lost breath to see him pass. অর্থাৎ সূর্য গ্লেজ উজ্জ্বল চকচক করছে, কোথায় সূর্যের আলো কিরণ চকচক করছে না তার, অর্থাৎ সেই সাপের যে বাঁক অর্থাৎ আঁকা বাঁকা শরীরে যে সেই ডায়মন্ড স্কেল অর্থাৎ তার যে আঁশ আছে, সাপের গায়ে যে আঁশ আছে, সেই আঁশের ওপর ওই সূর্যের সেই গ্লেজ বা উজ্জ্বল আভা পড়ে এত উজ্জ্বল বা চকচক করছে আঁশগুলো, যেন সেই একেবারে ডায়মন্ড বা একটা হীরের দুতির ন্যায় যেন চকচক করছে। তাই বলছে যেন তার আঁশটাই যেন হচ্ছে হীরের আঁশ। অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস, এবং যখনই আমরা ওই গ্রেট ব্ল্যাক স্নেককে ওরকম ওখান থেকে পাস হতে দেখলাম, সেটা দেখেই আমরা যেন আমাদের প্রায় নিঃশ্বাস হারিয়েই ফেলেছিলাম, অর্থাৎ নিঃশ্বাস নিতে ভুলেই গেছিল তারা। তো এই সেকেন্ড স্ট্যাঞ্জায় আমরা কি সম্পর্কে জানলাম না, ডিসক্রিপশন অফ দ্য স্নেক। নেক্সট থার্ড স্ট্যাঞ্জা। হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, বলছে কোন পথ, ট্র্যাক্ট কোন পথ সে অনুসরণ করলো বা কোন দিকে গেল। হোয়াট স্মল ফুড, এখানে ফুড বলতে অর্থাৎ সাপের খাবার বলতে কি, তার শিকার, তাহলে সে যে শিকার অর্থাৎ ছোটো পোকামাকড় ব্যাং যাই বলো।
সেই শিকার, সে কোন শিকার ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, অর্থাৎ সেই সাপের হিংস্র অভিপ্রায় বা ইচ্ছা যে ওই খাবার হিসেবে কোনো ওই তার থেকে নিম্নস্তরের প্রাণীকে খাওয়ার, সেই খাবার বা সেই শিকারগুলো কি করে তার সেই হিংস্র অভিপ্রায় থেকে বেঁচে পালালো। ওই স্কার্সলি থট, আমাদের এর ভাবনার অবকাশই এলো না। স্টিল অ্যাজ উই স্টুড, আমরা কিন্তু তখনও সেই নিথরভাবে দাঁড়িয়ে রয়েছি। আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, এবং আমাদের চোখ তার সঙ্গেই চলতে লাগলো, মানে তার সাথেই ছিল যেভাবে সে যেদিকে এগিয়ে যাচ্ছিল, অর্থাৎ সেই সাপটা যে বরাবর যাচ্ছিল সেই সাপের দিকেই এই পোয়েটেস এবং তার কম্প্যানিয়ন্সদের নজর ছিল। তো থার্ড স্ট্যান্ডায় আমরা কি সম্পর্কে জানলাম না, পাওয়ারস অফ দ্য স্নেক। নেক্সট আর লাস্ট স্ট্যান্ডা, কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন, অর্থাৎ এই যে তিনটে আমরা অ্যাডজেক্টিভস পেলাম, সেই অ্যাডজেক্টিভস কাকে ডিনোট করছে না, হি অর্থাৎ সেই স্নেকটাকে। সে কেমন, সে ঠান্ডা। আমরা সায়েন্টিফিক্যালি যদি দেখতে যাই তাহলে সাপ তো একটা কি ঠান্ডা রক্তের প্রাণী, শীতল রক্তের প্রাণী। ডার্ক অর্থাৎ তার ব্ল্যাকটাকে দেখবে আমরা অনেক সময় অন্ধকার বা একটা অশুভ বা খারাপ বা একটা ডিস্ট্রাকশনের চিহ্ন হিসেবে ধরি, তাই সেই ডার্ক। অ্যান্ড স্প্লেন্ডিড অর্থাৎ দুর্দান্ত, সে অর্থাৎ সেই সাপটি চলে গেল। যেমন দেখো সাপের এটার একটা কি বলবো, যদি মানে একটা ডেসক্রিপশন বা একটা বিউটিকে যদি নির্দেশ করে, ঠিক সেরকমই এই তিনটে অ্যাডজেক্টিভ কিন্তু যে ওই পোয়েট অ্যান্ড তার কম্প্যানিয়ন্সদের মধ্যে যে টেরার, যে ভয়টা উৎপন্ন করেছিল, তারও কিন্তু হচ্ছে তিনটে অ্যাডজেক্টিভ হতে পারে। দেখো যদি আমি সেরকম বলতে চাই, তখন যারা সেই সাপটিকে দেখলো, তারা কি ঠান্ডা মানে শীত, মানে তারা নিজেদের মধ্যে যেন একটা ঠান্ডা বোধ করলো, এবং ডার্ক মানে এখানে অন্ধকার বা ভয় ভয় অনুভব করলো, এবং স্প্লেন্ডিড অর্থাৎ এরকমই একটা মানে প্রাকৃতিক জন্তু বা জীব দেখে তাদের মধ্যে একটা দুর্দান্ত মনোভাবও আসলো। ইনটু দ্য গ্রাস দ্যাট হিট হিজ প্রে, অর্থাৎ সে কোথায় চলে গেল সেই সাপটি না, সেই ঘাসের জমিতেই বা ঘাসগুলির মধ্যে, দ্যাট হিড, হাইডের পাস্ট ফর্ম হিড, যেখানে লুকিয়ে পড়েছে, হিজ প্রে, তার প্রে মানে শিকার। তাহলে আমরা আগের স্ট্যান্ডাতেই বললাম যে তার সেই হিংস্র অভিপ্রায় থেকে কি করে তার সেই ছোট ছোট শিকার বা খাদ্য পালিয়ে বেঁচেছিল সেটা তারা ভাবতেই পারছে না প্রায়। ঠিক তাহলে সেই বেঁচে যাওয়া শিকার জন্তু বা শিকার হবার মতো জন্তুদের কথাই এখানে বলছে, যে সে তাদেরকে ফলো করেই সেই সাপটি কোথায় ঢুকেছে, সেই ঘাসগুলির মধ্যে বা ঘাস বিস্তৃত অঞ্চলে। উই টুক আ ডিপার ব্রেথ অফ ডে, সেই দিনের মতো আমরা, অর্থাৎ ওই দৃশ্য দেখার পর আমরা একটা দীর্ঘ শ্বাস নিলাম। লুকড অ্যাট ইচ আদার, আমরা একে অপরের দিকে তাকালাম। অ্যান্ড ওয়েন্ট অন, অর্থাৎ ওয়েন্ট অন হচ্ছে গো অন, অর্থাৎ আমরা যে কাজে পোয়েটেস আর তার কম্প্যানিয়ন্সরা এগিয়েছিল বা হাঁটছিল সেই পথে তারা আবার এগিয়ে গেল। তাহলে এই একে অপরের দিকে চাই মানে কি, তারা যেই একটা ডেডলি বা এই একটা ভয়ানক বা ডিভাস্টেটিং যে একটা দৃশ্যর সম্মুখীন হলো, সেই দৃশ্য বা এই একটা যে ক্ষতি বা একটা যাই হোক একটা বিপদ, সেই বিপদের সম্মুখীন বা ডেঞ্জার, সেই ডেঞ্জারের সম্মুখীন হওয়ার পর তাদের তো কিছু হতেই পারতো, কিন্তু তারা যে সেটা সেফ, অর্থাৎ তারা যে সুরক্ষিত, সেটা তারা একে অপরের চাহনির মাধ্যমে বোঝালো, যেটা আমাদেরও সাধারণ মানুষদের মধ্যে হয়। তাহলে আমরা লাস্ট স্ট্যান্ডায় আমরা কি দেখলাম না, সেই সাপটি কি করে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, অর্থাৎ এক কথায় বলতে গেলে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য স্নেক আমরা লাস্ট স্ট্যান্ডায় পাই। তাহলে এইবার আমি যদি সেই তোমাদের প্রথমে যেমন বললাম যে সিম্বলিক্যাল মিনিং যদি আমি পোয়েমের বলতে যাই, তাহলে এখানে কার সাথে কার সিম্বল করা হয়েছে বা সিম্বলিজমটা আনা হয়েছে না, দেখো স্নেককে, এই হান্টিং স্নেক যে, তাকে পোয়েটেস নেচারের যে শক্তি বা ক্ষমতা তার সঙ্গে তুলনা করেছে। এখন তোমাদের মনে এই প্রশ্নটা আসছে, তাহলে কিভাবে এই পোয়েমের তাহলে অ্যানালিসিসে এই নেচারের পাওয়ার বা নেচারের ক্ষমতা বা এই ডিস্ট্রাকটিভ পাওয়ারটা এলো। দেখো আমি যদি এখন পুরো না বলি, একটা শর্টে যদি তোমাদের বলতে যাই, তাহলে আমরা প্রকৃতির কাছে অসহায়, অর্থাৎ প্রকৃতি তার নিজের প্রয়োজনে যা প্রয়োজন তাই করতে পারে। ধরো এই প্রাকৃতিক দুর্যোগ, মানে তাকে নিজেকে ঠিক রাখার জন্য প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন, ঝড়, বন্যা যা করে সে তার কিন্তু ভারসাম্য বজায় রাখতে পারে, কিন্তু আমরা প্রকৃতির কাছে কিন্তু অসহায়। তাই এই যে স্নেক বা এই যে ব্ল্যাক স্নেক, যেটা পোয়েট বা পোয়েটেস
এবং তার কম্প্যানিয়ন্সের যাত্রাপথের মাঝে এসে আটকে গেল, এটাই বোঝাতে চাইলো অ্যাকচুয়ালি যে হিউম্যান লাইফ যতটাই বা হিউম্যানস যতটাই মানে টেকনোলজিক্যালি বা সায়েন্টিফিক্যালি অ্যাডভান্স হোক না কেন, সে প্রকৃতির কাছে অসহায়, প্রকৃতির কাছে এইসব কিছুই টেকে না। আজকে এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে আমরা কি একটা সাইক্লোন আটকাতে পারবো? পারবো না। একটা সুনামি আটকাতে পারবো? পারবো না। ঠিক এটাও তাই। তাই কবি বলেছেন যে তিনি একজন, তোমরা পড়বে যে তিনি একজন এনভায়রনমেন্টালিস্ট ছিলেন। তাহলে আমরা এই প্রকৃতির সঙ্গে যে এত মানে খেলা করছি, যে আমার গাছ কাটছি, প্রয়োজন মতো বাড়ি বানাচ্ছি, রাস্তা করছি, ঠিক তার যে অ্যাডভার্সলি এফেক্ট, এই এখন যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গরম দিনকে দিন বাড়ছে, পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাচ্ছে, সমুদ্রের জলতল বেড়ে যাচ্ছে, ঠিক সেইটাই এই পোয়েমের symbolical meaning. So in a nutshell, if I critical summary of this poem, so it's a vivid and emotionally layered piece that explores the interaction between humans and the nature world. It's symbolized by an encounter with a snake. Through rich imagery and controlled structure, Wright reflects on the tension between fear, admiration, and respect for nature. Ultimately, this poem challenges us to see the unnatural world not as something separate or uncontrollable, but as a living, self directed force, one that commands both admiration and caution. Her spare, evocative language invites readers to consider the beauty and danger that coexist in nature, and how fleeting moments of encounter can leave a lasting emotional impact. তো এ কবিতার যে রেটরিক্যাল যে ডিভাইসগুলো আছে তোমরা সেটা একটু নোট ডাউন করে নিতে পারো। এক, যেটা পার্সনিফিকেশন তো আমি বলেই দিলাম। আর ওই সেকেন্ড স্ট্যান্ডার যে থার্ড লাইনটা আছে, সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল, এখানে একটা ইমেজারি ইউজ হয়েছে।